দুইটা আঙুল দিয়ে দুই পাশে গোনা শক্ত করে। এটা লেফট, এটা রাইট। সামনে দিন ডাইরেক্ট কম্পিউটারে বসবে, তখন আমরা আবার দেখা দিব, সমস্যা নেই। তাহলে এটা লেফট, এটা কি রাইট। আর মাঝের যে চাকাটা আছে সেটা হলো স্ক্রোল বার। কি বলবো আমরা? স্ক্রোল বার। স্ক্রোল বার দ্বারা স্ক্রোল করা হয়। স্ক্রোল করা অর্থ হলো, দেখো না ফেসবুক আমরা উপর থেকে নিচের দিকে যাই না ভাইয়া, এটাকে বলা হয় স্ক্রোলিং করা। মানে কি নিচ থেকে উপরের দিকে সরানো বা উপর নিচে সরানো। বুঝতে পারছি ভাইয়া বিষয়টা? আচ্ছা, এখন খেয়াল করে দেখো, দেখা যাচ্ছে কি কি ব্যাপার, ছেড়ে দিচ্ছি বলে। ওকে ভাইয়া, মাউসের রাইট ক্লিক করার মাত্রই তোমার সামনে যে পপ আপটা আসবে সেটা হলো অপশনে। সেটা কি? অপশন। দেখো তোমাকে এখানে অনেক অপশন দিচ্ছে। আর মাউসের রাইট ক্লিক করার অর্থ হলো সিলেকশন করা। কি করা? তাহলে মাউসের রাইট মানে কি? সিলেকশন। কোনো কিছুকে ওপেন করব, কোনো কিছুকে তোমার হলো এক ভেতরে প্রবেশ করব কোনো ফাইলের ভেতরে, তাহলে কোনটা ক্লিক করব? মাউসের লেফট রাইট। রাইটে অপশন, রাইটে কি আর লেফটে কি সিলেকশন। মনে রাখবে, কোনো কিছু ওপেন করার জন্য লেফটে ক্লিক করতে হয়। কোথায় ক্লিক করতে হয়? লেফটে ক্লিক করতে হয়। আর ফাংশন আনার জন্য কোথায় ক্লিক করব? রাইটে। দেখো মাউসে রাইট ক্লিক করলাম, আমার কাছে অনেক অপশন আসছে। হ্যাঁ, এখন আমি চাচ্ছি কি তোমাদের নামে একটা ফোল্ডার তৈরি করতে। কি চাচ্ছি বলো তো ভাইয়া? তোমার নামে কি এখানে কোনো ফোল্ডার আছে? তোমাদের ক্লাসের নামে কোনো ফোল্ডার আছে এখানে? যদি না থাকে তাহলে নতুন করে তৈরি করতে হবে না? মনে রাখবা, নতুন কোনো কাজ করতে যদি চাও, নতুন কোনো কিছু মানে যেটা নাই সেটা তুমি তৈরি করতে যাচ্ছ, তাহলে নিউতে যাবে। দেখো নিউ সুন্দরভাবে, নিউ মানে কি? নতুন। তারপরে এখানে বলছে তুমি এখানে আসো, তাহলে তুমি নতুন কিছু তৈরি করতে পারবে। বুঝতে পারছি বিষয়টা ভাইয়া? তাহলে আমি আবার বলছি, তোমার কোনো কাজ নতুন করে তৈরি করবা, তা তুমি চাচ্ছ যে ফাংশন নিয়ে কাজ করবা, কোনো ফাংশন ওপেন করতে, তাহলে মাউসে কোথায় ক্লিক করবা? রাইটে ক্লিক করবা। কোথায় ক্লিক করবা? এবার তোমার সামনে অপশন আসলো অনেক। এই অপশনগুলো থেকে তুমি বিভিন্ন কাজ করতে পারো। কিন্তু এখন তুমি চাচ্ছ যে নতুন কোনো ফাইল বা ফোল্ডার তৈরি করতে, যেটা কম্পিউটারে নাই। তাহলে আমরা কোথায় যাবো বলো তো ভাইয়া? নিউতে যাওয়ার পর এবার তুমি চাচ্ছ কি তৈরি করতে? ফোল্ডার না ফাইল? ফোল্ডার না ফাইল? খেয়াল করো ভাইয়া, যদি তুমি চাও ফোল্ডার, তাহলে এই ফোল্ডারে ক্লিক করলে ফোল্ডার তৈরি হয়ে যাবে। আর তুমি যদি চাও ফাইল, তাহলে এখন ফাইল যখন কথা আসবে তখন অনেক ধরনের ফাইল হয়। ফাইল কথা আসলে কি হয়? অনেক ধরনের। দেখো যখনই তুমি ফাইলের দিকে আসবে, তখন দেখো তোমাকে কোন ফাইল দিচ্ছে? মাইক্রোসফট এক্সেস ডেটাবেস। তারপরে কি দেওয়া আছে? ইমেজ আছে, তারপরে মাইক্রোসফট ডকুমেন্ট আছে, তারপরে কি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট আছে। এরকম অনেক তোমাকে দিচ্ছে না ভাইয়া? যদি আরো ইনস্টল করা থাকে কম্পিউটারে, আরো দেখাবে অপশন। মানে তুমি এই ফাইলগুলো এখন এখান থেকে ক্লিক করলেই তৈরি হয়ে যাবে। তাহলে আমি চাচ্ছি তোমাদের নামে একটা কি তৈরি করতে? ফোল্ডার। যদি ফোল্ডার তৈরি করতে চাই তাহলে কার উপর ক্লিক করবো? ফোল্ডারের উপর ক্লিক করবো। দেখো ফোল্ডারের উপর ক্লিক করলাম। এবার এই ফোল্ডারের একটা নাম দিই, তোমাদের নাম আইসিটি। আইসিটি নাটক ব্যাচ 1 2026। তোমাদের কি ইউটিউবের লিঙ্ক শেয়ার করেছিলাম ভিডিওগুলো দেওয়ার জন্য? মানে ইউটিউবের চ্যানেল দিয়েছিলাম তোমাদের গ্রুপে, এইগুলা আজকে দিয়ে দিবনি, ওই ইউটিউবে দিবনি। মানে হোয়াটসঅ্যাপে যদি দেওয়া যায়, ভিডিও ফাইলের সাইজ বড় হয়ে যাচ্ছে, তো এই জন্য হোয়াটসঅ্যাপে যায় না। তোমরা কি জানো ফাইল সাইজ বড় হলে হোয়াটসঅ্যাপে যায় না? হ্যাঁ, যায় না। একটু খেয়াল করবা। ওই যে গতকালকে দিয়েছি, যেটা মানে ওদের কাছে দিলাম, ওদের ক্লাস ভিডিও গেল না। তো ওই জন্য ইউটিউবে দিলে কি হবে, ওখান থেকে সবাই দেখতে পাবা। যদি হোয়াটসঅ্যাপে যেত তাহলে তোমাদের দিয়ে দিতাম। তোমাদের সামনে ট্রাই করবো, দেখো যায় কিনা। আচ্ছা, যাই হোক, আমি কি করলাম বলো তো ভাই? তোমার নামে একটা ফোল্ডার তৈরি করলাম না? আচ্ছা, আমি এখন আবার চাচ্ছি যে সবগুলোকে একটা ফোল্ডারের মধ্যে রাখতে। আমি আইসিটি ক্লাস, দেখো ভাইয়া, আমি আইসিটি ক্লাস নামে একটা ফোল্ডার তৈরি করলাম না? আচ্ছা, এই আইসিটি নামে যে ফোল্ডার তৈরি করলাম, আমি চাচ্ছি এই সবগুলো আইসিটি যে যে ক্লাসগুলো আমি নেই, সবগুলো ফোল্ডারগুলো এই ফোল্ডারের ভেতরে থাকুক। তাহলে
কিভাবে আমি এই একটা ফোল্ডারের ভেতরে বাকি ফোল্ডারগুলোকে প্রবেশ করাবো? এটাকে বলা হয় ড্র্যাগ অ্যান্ড ড্রপ। ড্র্যাগ অ্যান্ড ড্রপ তার মানে তুমি যে ফোল্ডারটাকে এর ভিতরে প্রবেশ করতে যাচ্ছ সে ফোল্ডারের উপর মাউসটা নিয়ে যাও। তাহলে তুমি যে ফোল্ডারটাকে এই ফোল্ডারের ভেতরে ঢোকাতে যাচ্ছ সেই ফোল্ডারের উপর মাউসটা নিয়ে যাও। এরপর মাউসের লেফট ক্লিক করবা। কি ক্লিক করবা? ক্লিক করে ছেড়ে দিবে না, চেপে ধরে রাখবা। ধরে রেখে এখন যেদিকে ঘোরাবা এই ফাইলটা সেদিকেই যাবে। দেখছো ভাইয়া? আমি যাচ্ছি এই ফোল্ডারের ভেতরে প্রবেশ করাবো, তাহলে এই ফোল্ডারের উপর নিয়ে যাব, ছেড়ে দেব, চলে গেছে। আমি যাচ্ছি এই ফোল্ডারটাকেও ভিতরে নিব, এটাকে বলা হয় ড্র্যাগ অ্যান্ড ড্রপ। এই দেখো চলে গেছে। এটাকেও ভেতরে নিব, দেখো চলে গেছে। তাহলে এবার বলো তো ভাইয়া, সব ক্লাসগুলো কার মধ্যে আছে? আইসিটি ক্লাসের ভেতরে আছে না? আমি এটাকে ওপেন করব, তাহলে এর ভেতরে আমি কয়টা ফোল্ডার পাচ্ছি ভাইয়া? 3টা ফোল্ডার পাচ্ছি। এই 3টার মধ্যে তোমাদের ফোল্ডার কোনটা? ব্যাচ 1। এটাকে ওপেন করলাম। এই ওপেন করার পর দেখো তো ভাই এখানে ফাঁকা হয়ে আছে না? ফোল্ডারের ভেতরে আমরা এখন একটা ফাইল তৈরি করব। কি তৈরি করব বলো তো ভাইয়া? আমরা কি শিখছি চতুর্থ অধ্যায়ে? HTML। তাহলে কি শিখছি চতুর্থ অধ্যায়ে? HTML। তাহলে ফাইলের এক্সটেনশন কি হবে, ফাইলের নেম কি হবে, এগুলো কি জানো? ফাইলের নেম যা ইচ্ছা তাই দিতে পারো, ফাইল নেম যা ইচ্ছা তাই দিতে পারো, কিন্তু ফাইলের এক্সটেনশন কোন ধরনের হয়? HTML এর জন্য এক্সটেনশন কোন ধরনের হয়? এক্সটেনশন নিয়ে আলোচনা করিনি? আলোচনা করেছিলাম কি? আচ্ছা, মনে করো ভুলে গেছো, তারপরে আমি তোমাদের আলোচনা করছি। খেয়াল করো, এখানে ফাঁকা জায়গায় মাউসে রাইট ক্লিক করবা, করার পর আবার অপশন আসছে না ভাইয়া? দেখো তো এই ফোল্ডারের মধ্যে কোনো কিছু আছে? একদম ফাঁকা না, সাদা না? তাহলে আমি নতুন করে কোনো কিছু তৈরি করব, তাহলে কোথায় যাব? নিউ। থ্যাংক ইউ। নতুন কোনো কিছু মানে কি? নিউ। এবার নিউয়ে যাওয়ার পর আমি তো আর ফোল্ডার তৈরি করব না, এবার তৈরি করব কি? ফাইল। এবার তৈরি করব কি? এবার ফাইল তৈরি করার জন্য তুমি কি চাও মাইক্রোসফট এক্সেল করতে, ফাইল তৈরি করতে? না। আমি মাইক্রোসফট এক্সেলে কাজ করব, আমরা মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করব না। আমরা করব কি বলতো ভাই? নতুন একটা ফাইল তৈরি করব, যে ফাইল দিয়ে ওয়েবসাইট বানাবো। কি বানাবো? আর ওয়েবসাইট বানানোর জন্য কোনটাকে নিব আমরা? HTML ফরম্যাট নিব। হ্যাঁ, আমরা ইচ্ছা মতো যখন ফাইল চেঞ্জ করে নিব তখন আমরা নিব টেক্সট ডকুমেন্ট। কি দেবো আমরা? সিলেকশন করলাম। তার মানে এখন আমরা এই ফাইলটাকে আমরা চেঞ্জ করতে পারবো। এইবার খেয়াল করে দেখো তো ভাইয়া, এটা সম্পূর্ণটাকে আমি কেটে দেবো, একদম ফাঁকা। দেখতে পাচ্ছ কি? আচ্ছা, তারপরে তোমাদের জন্য একটু জুম করে নিই যেন তোমরা ভালো করে দেখতে পাও। এবার দেখা যাচ্ছে ভাইয়া, এই যে ফাইলের যে নামটা আছে না ভাইয়া, এই নামের পর ডট কি লেখা আছে বলো তো ভাইয়া? টেক্সট। তাহলে এটা কি ধরনের ফাইল? টেক্সট ফাইল। তার মানে এই ফাইলের মধ্যে তুমি কি করতে পারবা? লেখালেখি করতে পারবা, কোনো আউটপুট দেখবে না। ওই যেমন ডায়েরিতে লেখো না ভাইয়া, এখানেও তোমরা লেখালেখি করতে পারবা। তাহলে এটাকে কি ফাইল বলবো আমরা? টেক্সট ফাইল। তাহলে কি করে বুঝলা যে এটা টেক্সট ফাইল? এক্সটেনশন দেখে। কি দেখে? তাহলে ডটের পর, ফাইলের লাস্টে ডটের পর যেটা থাকে সেটাকে বলা হয় এক্সটেনশন, ফাইল এক্সটেনশন। কি বলা হয়? আচ্ছা, ডটের আগে যা থাকে সেটাকে বলা হয় ফাইল নেম। কি বলা হয়? আচ্ছা, এবার আমরা একটু চেঞ্জ করে দেখাবো ফাইল নেম এবং ফাইল এক্সটেনশন কিভাবে কাজ করছে। ভাইয়া তোমরা একটা ফাইল নেম মনে যা চাই সেটা একটা বলো, বলতে পারো? ফাইলের নাম কি দিতে পারো? আজকের জন্য মনে আসছে না, তাহলে আমি নাম দিয়ে দিচ্ছি। আমি দিচ্ছি তোমাদের ব্যাচ 1 ক্লাস, সরি ব্যাচ 1 ক্লাস 1। কি দিব বলো তো ভাইয়া? ব্যাচ 1 ক্লাস 1, ব্যাচ 1 ক্লাস 1। আপনারা কিন্তু ক্লাস 1-এ পড়েন ভাইয়া। নাম দিয়ে দিয়েছি কি? ব্যাচ 1 ক্লাস 1। এটা হলো ফাইল নেম। এটা কি? আচ্ছা, এবার তুমি চাচ্ছ কোন ধরনের ফাইল তৈরি করতে? এইবার তোমার উপর নির্ভর করবে যে তুমি ফাইলটা কোন ধরনের তৈরি করতে যাচ্ছ। ভাইয়া আমরা তৈরি করতে চাচ্ছি কোনটা? এই টেক্সট ফাইল না HTML ফাইল? তাহলে এক্সটেনশন কি হবে? HTML। HTML যখন তৈরি করবে তখন এক্সটেনশন কি হবে বলো তো ভাই? HTML। তাহলে ডট HTML কি লিখতে হবে বলো তো ভাইয়া? ফাইল নেমের পর একটা ডট দিবা। ডট দেওয়ার পর তুমি কোন ধরনের ফাইল যাচ্ছ সেটার জন্য ওই ফাইলের এক্সটেনশন ব্যবহার করবা। তাই তুমি চাচ্ছ কোন ধরনের ফাইল বলো তো ভাইয়া? এই জন্য কি লিখলাম বলো তো ভাই? ডট HTML। দেখো আমি ক্লিক করলাম, ইয়েস করব। দেখো তো ভাইয়া কোডের মতন কি চলে আসছে, চিত্র চলে আসছে, চেঞ্জ হয়েছে না ভাইয়া?
দেখো এক্সটেনশন কতটুকু কাজ করে। আমি চাচ্ছি এবার পিএইচপি, আমি কি চাচ্ছি বলো তো ভাইয়া, পিএইচপি ফাইল। তাহলে এখানে খালি এক্সটেনশন চেঞ্জ করবো। দেখো ফাইল নেম একই আছে, ডটের পর কি ছিল বলো তো ভাইয়া, এইচটিএমএল ছিল না। আমি এবার কোন ফাইল তৈরি করবো, পিএইচপি। তাহলে এক্সটেনশন কি হবে, পিএইচপি। এবার বাইরে ক্লিক করো। আগেই বলেছিলাম পিএইচপি কার মতো কাজ করে, হাতির মতো কাজ করে না। তাহলে ছবিটাও কার মতো হওয়া দরকার, আসছে ভাইয়া। আমি কি চেঞ্জ করছি বলো তো ভাইয়া, এক্সটেনশন চেঞ্জ করছি। আর কোনো চেঞ্জ হচ্ছে? আচ্ছা, আমরা যদি এবার পাইথন ফাইল তৈরি করতে চাই, হালকা করে সরাসরি, ঠিক আছে, পি ওয়াই। ভাইয়া খেয়াল করো তো, আমি এবার চাচ্ছি পাইথন ফাইল। পাইথন মানে কি বলতো ভাইয়া, পাইথন সাপের নাম থেকে আসছে। কার নাম থেকে আসছে, তাহলে ছবিটা কার মতো হওয়া দরকার, দেখো তো আসছে, আসছে কি ক্লিয়ার ভাইয়া। আমি চাচ্ছি মাইক্রোসফট ওয়ার্ড রে ওপেন করতে, মানে মাইক্রোসফট ওয়ার্ড ফাইল চাচ্ছি। তাহলে ডটের পর কি লিখবো বলো তো ভাইয়া, মাইক্রোসফট ওয়ার্ড ফাইল ডকুমেন্ট, ওটাগুলোকে বলা হয় কি ডকুমেন্ট ফাইল। তাহলে ডিওসি লিখলে কি হবে, মাইক্রোসফট ওয়ার্ড ফাইল চলে আসবে। দেখো ডিওসি, দেখো এখানে ডাব্লু চলে আসবে, মানে মাইক্রোসফট ওয়ার্ড ফাইল ওপেন তৈরি হয়ে যাবে। দেখছো হয়েছে ভাইয়া। আমি চাচ্ছি একটা ইমেজ বানাতে, আমি চাচ্ছি কি বলতো ভাইয়া, ইমেজ বানাতে। তাহলে এক্সটেনশন চেঞ্জ করে দিলে এটা কি হয়ে যাবে, ইমেজ হয়ে যাবে। দেখো ইমেজের জন্য মনে রাখবা, ইমেজের দুইটা মানে অনেকগুলো ফন্ট হয়, মানে ফরম্যাট হয়, তার মধ্যে দুইটা ফরম্যাট আমি বলছি। যে ছবির পিছে ব্যাকগ্রাউন্ড থাকে সেটাকে বলা হয় জেপিজি, আর যে ছবির পিছে ব্যাকগ্রাউন্ড থাকে না সেটাকে বলা হয় কি পিএনজি। মনে রাখবা জেপিজি আর কি পিএনজি। যদি তোমাদের দেখাতে চাই তাহলে আমি একটু দেখাই তোমাদের, জেপিজি এবং পিএনজির মধ্যে তফাৎটা দেখাই দিই। ক্যারিয়ার ভাইয়া দেখো তো, এটার লোগোর পিছে কোনো ব্যাকগ্রাউন্ড আছে, লোগোর পিছে কোনো ব্যাকগ্রাউন্ড আছে, কোনো ব্যাকগ্রাউন্ড নাই। দেখো খেয়াল করে দেখো, কোনো ব্যাকগ্রাউন্ড নাই, এটা কালো আছে না। আচ্ছা তোমাদের একটু বোঝানোর জন্য এখানে আরো কিছু ফরম্যাট দেখায়। এই দেখো লাস্টে কি লেখা আছে বলো তো ভাইয়া, পিএনজি। এই পিএনজি ফরম্যাটটা হলো যার ওপর নিব সেটা সেই আকৃতি ধারণ করবে। আচ্ছা, আর এই জেপিজি, জেপিজি মানে কি বলতো ভাইয়া, পিসের ব্যাকগ্রাউন্ড থাকবে সবসময়ের জন্য, পিসের ব্যাকগ্রাউন্ড দেখো সাদা আছে না ভাইয়া। এটাকে যদি ওপেন করো দেখো তো কালো হয়ে যাবে, শুধু লোগোরে আসবে। দেখো শুধু কি আছে বলো তো ভাইয়া, লোগো বাদে আর কোনো ব্যাকগ্রাউন্ড আছে? আচ্ছা, শুধু ব্ল্যাক হয়ে, ব্যাকগ্রাউন্ড না থাকলে ব্ল্যাক হয়ে যাবে। এখন যে ছবির উপর নিব সে ছবির ব্যাকগ্রাউন্ড ধারণ করবে। বুঝতে পারছো বিষয়টা ভাইয়া? তাহলে জেপিজি আর পিএনজির মধ্যে তফাৎটা বুঝতে পারছো? ওকে, এবার খেয়াল করে দেখো, আমরা আমাদের ফোল্ডারে ব্যাক করি। হ্যাঁ এইখানে, তাহলে আমি কোন ফাইল তৈরি করে রাখছি বলতো ভাইয়া, ডকুমেন্ট ফাইল। কিন্তু আমার লাগবে কোন ফাইল বলতো ভাইয়া, এইচটিএমএল ফাইল। তাহলে ডটের পর কি লিখবো বলতো ভাইয়া, এইচটিএমএল। ক্লিয়ার সেটা ভাইয়া। বাইরে ক্লিক করো, ইয়েস করো, এইচটিএমএল ফাইল ওপেন হয়ে গেছে, তৈরি হয়ে গেছে ভাইয়া। তাহলে ফাইলটা কয়টা সমন্বয় গঠিত হয়, একটা ফাইল নেম আর একটা কি ফাইল এক্সটেনশন। তাহলে ফাইল নেম যা ইচ্ছে তাই দিতে পারো, তোমার নাম দিতে পারো, যা ইচ্ছে তাই দিতে পারো, তোমার যা মনে চায়। কিন্তু এক্সটেনশন তোমাকে অবশ্যই ঠিক করে দিতে হবে। এক্সটেনশন অর্থ হলো ফাইলটা কোন টাইপের, মানে তুমি কোন কাজ করতে চাচ্ছ ওই ফাইল দিয়ে। তুমি কি মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করতে যাচ্ছ, নাকি তুমি পাইথন দিয়ে কাজ করতে যাচ্ছ, না পিএইচপি দিয়ে কাজ করতে যাচ্ছ, তুমি চাচ্ছটা কি সেটা তোমাকে এখানে উল্লেখ করে দিতে হবে। কি আকারে, এক্সটেনশন আকারে। যেমন আমি চাচ্ছি এইচটিএমএল, তাহলে ডট কি লিখলাম বলো তো ভাইয়া, এইচটিএমএল। এটাকে ওপেন করব আমরা দুইটা জায়গায়। কয়টা জায়গায় ওপেন করব, দুইটা জায়গায়। একটাতে আমরা লেখালেখি করব, আরেকটাতে আউটপুট দেখব। একটাতে কি করব, আরেকটা আউটপুট। যেটা লেখালেখি করব সেটা তোমাদের খাতায় লিখতে হয়, পরীক্ষার হলে খাতায় লিখতে হবে। আর যেটা আউটপুট দেখবা তোমরা সেটা তোমাদের কোশ্চেনে থাকবে। তার মানে আউটপুটটা কোথায় থাকবে, আর লিখতে হবে যেটা সেটা খাতায়। ওকে, আমি এটাকে ওপেন করছি দুই জায়গায়। এবার ওপেন করার জন্য তোমার একটু মনে রাখবা, আমরা এইখানে লেখালেখি করার জন্য যে সফটওয়্যারটাকে বেছে নেব সেটাকে বলবো আমরা ভিজুয়াল স্টুডিও কোড। সেটাকে কি বলবো আমরা,
লেখালেখি করার জন্য আরো আরো সফটওয়্যার আছে, তবে তোমাদের কলেজে যাওয়ার পর যে সফটওয়্যারটা তোমরা পাবা সেটাকে বলা হয় নোটপ্যাড। কোনটা বাবা? নোটপ্যাড। তার মানে তোমাদের কলেজে মানে এডিটর হিসেবে নোটপ্যাডই থাকবে, প্রত্যেকটা কলেজে কিন্তু এটাই থাকে। যখন প্র্যাকটিক্যাল হবে না ভাইয়া, তখন তোমাকে এই এডিটরে বসাবে, মানে কি নোটপ্যাডে বসাবে। নোটপ্যাডে স্বাভাবিকভাবে করতে হয়, আর আমরা যেহেতু তাড়াতাড়ি করব তাই আমরা কোনটাকে ব্যবহার করব? ভিজুয়াল স্টুডিও। আরো অনেক আছে ভাইয়া যেটা দিয়ে তোমার হলো এই লেখালেখি করা যায়। এগুলো হলো এক একটা সফটওয়্যার। বুঝতে পারছি ভাইয়া? বুঝতে পারছি কি? তাহলে আমরা লেখালেখি করার জন্য যে সফটওয়্যারটাকে বেছে নিলাম সেটা কি বলতো ভাইয়া? ভিজুয়াল স্টুডিও। আর কি করা যায় বলতো ভাইয়া? নোটপ্যাড। প্রত্যেকটা কম্পিউটারের জন্য ফিক্সড ভাবে থাকে কোনটা? নোটপ্যাড। নোটপ্যাড দিয়েও তোমরা করতে পারবা। তাহলে আমি আপাতত ওপেন করছি ভিজুয়াল স্টুডিও কোডে। সবার পছন্দের সফটওয়্যার থাকে না? আমার কাছে সবথেকে পছন্দের সফটওয়্যার হলো ভিজুয়াল স্টুডিও কোড। হ্যাঁ, ওকে। ভাইয়া দেখতে পাচ্ছ কি? দেখতে পাচ্ছ লেখা? এবার এবার সে লেখা দেখতে পাচ্ছ? আমি এখানে লেখালেখি করব। এবার এই লেখালেখিটা আউটপুট দেখার জন্য আমরা ওপেন করব আরেকটা ব্রাউজারে। কোথায় ওপেন করব? ব্রাউজারে। আচ্ছা বলো তো ভাইয়া, মাইক্রোসফট তোমার হলো এইচটিএমএল ফাইল সরাসরি কি ব্রাউজারে ওপেন হয় না হয় না? হয়, হয়। কোনো প্রোগ্রামিং ফাইল সরাসরি ব্রাউজারে ওপেন হয় না, প্রোগ্রামিং ফাইল। কিন্তু এইচটিএমএল কি প্রোগ্রামিং ফাইল? কোন ল্যাঙ্গুয়েজ এইচটিএমএল? বলো বলো। এই মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এইচটিএমএল কি ল্যাঙ্গুয়েজ? মার্কআপ ল্যাঙ্গুয়েজ। মানে এটা তোমাকে আউটপুট প্রদর্শন করে। এটা কি করে? আউটপুট প্রদর্শন করে, কাঠামো গঠন করে, ওয়েবসাইটের কাঠামো গঠন করে, দেখতে কেমন হবে, মানে আউটলুকটা কেমন হবে সেটা প্রদর্শন করে। আচ্ছা যাই হোক, তাহলে আমরা ওপেন করবো কোথায় বলো তো ভাইয়া? গুগল ক্রমে। কারণ এইচটিএমএল কে সরাসরি আউটপুট দেখা যায়। ওকে ভাইয়া, তাহলে এই পাশে তুমি কি দেখবা? আউটপুট দেখবা, আর এই পাশে তুমি লেখালেখি করবা। তাহলে এটা লেখালেখি, আর এই পাশে কি বলো তো ভাইয়া? আউটপুট। আচ্ছা, আমরা লেখালেখির প্রথমে একটা ওয়েবসাইটের সম্পূর্ণ সম্পর্কে একটু জেনে আসি। ওয়েবসাইট কেমন হবে, কি হবে। আচ্ছা বলো তো ভাইয়া, গতদিন কি তোমাদের কাঠামো নিয়ে আলোচনা করেছি? ওয়েব কাঠামো নিয়ে আলোচনা করছি। হ্যাঁ, আইপি অ্যাড্রেস না, ওয়েব কাঠামো থেকে একটা প্রশ্ন আসবে কিন্তু সামনে। আসবে মানে আসবে, একটা প্রশ্ন আসবেই, গ্যারান্টি। ওয়েব কাঠামো থেকে একটা প্রশ্ন আসবে, লিখিত প্রশ্ন দিতে। এখন আমি ওটা তোমাদের একটু দেখাই দেবো। ওয়েব কাঠামোর মানে কি জানো? ওয়েব কাঠামো হলো ওয়েবসাইটে পেজগুলো একে অপরের সঙ্গে কিভাবে যুক্ত আছে সেই প্রক্রিয়াটাকে বলবো কি আমরা? ওয়েব কাঠামো। তাহলে ওয়েব কাঠামো কি বলতো ভাই? একটি ওয়েবসাইটে একটি পেজ আরেকটি পেজের সাথে কিভাবে সংযুক্ত আছে, এই সংযুক্ত হওয়ার প্রসেস বা পদ্ধতিটাকে কি বলবো আমরা? ওয়েব কাঠামো। পারা যাবে ভাইয়া? সংজ্ঞা কি লিখে নিবা? লিখে নাও। আচ্ছা আমি একটু ভিডিওটাকে পুশ করে নিই। এই খেয়াল করো ভাইয়া, সবাই মনোযোগ দাও, আর কথা বলো না, মনোযোগ দাও। দেখো, আমি ডাইনামিক ক্যারিয়ার লিখে সার্চ করছি, মনে করো আমি আবার কেটে দিচ্ছি। আমি এখানে ডাইনামিক ক্যারিয়ার লিখে সার্চ করছি। দেখো ভাই, ডাইনামিক ক্যারিয়ার লিখে সার্চ করে আমি যে ওয়েবসাইটটা পেলাম প্রথমে, এটাকে ওপেন করলাম। করার পর দেখো তো ভাই, আমি একটা পেজে ল্যান্ড করেছি না? মানে ডাইনামিক ক্যারিয়ার লিখে সার্চ করার পর গুগল থেকে যেটা প্রথমে পেয়েছি ওটাতে ক্লিক করেছি। করার পর কি করলাম বলতো ভাই? আমি একটা পেজে ল্যান্ড করলাম না ভাইয়া? এখন এই পেজ থেকে আমি কি অন্যান্য পেজে যেতে পারবো? দেখি যেতে পারি কিনা। বাড়ির কাজ দেখবো, আমি বাড়ির কাজ কোনো কিছু দিয়েছি কিনা, ক্লিক করলাম। দেখো তো ভাই, আমি একটা পেজ চেঞ্জ করতে পারছি, আরেকটা পেজে আসছি কি? আচ্ছা, তারপরে আমি চাচ্ছি আবার অন্য পেজে যেতে। খেয়াল করো, আমি চাচ্ছি আবার অন্য পেজে যেতে। তাহলে আবার কোথায় যাচ্ছি দেখো তো? এটা হোম। এটা কি? হোম। এরপরে আমি চাচ্ছি যে ব্লগ দেখতে। ব্লগ মানে কি? পড়ালেখার বিষয়গুলো দেখতে। এখানে ব্লগে পড়ালেখার বিষয়গুলো থাকে। এখানে ক্লিক করার পর দেখো এখানে বিভিন্ন পোস্ট দেওয়া আছে, এই পোস্টগুলা করছি। খেয়াল করো, তাহলে এখানে বিভিন্ন পোস্ট আছে। আমি মনে করি এই পোস্টটাকে বিস্তারিত পড়বো, ক্লিক করলাম। এই পোস্ট সম্পর্কে আলোচনা করছি। মনোযোগ দাও, আমি কিন্তু পেজ চেঞ্জ করছি। আমি চাচ্ছি আমি আবার পেজ চেঞ্জ করব। আবার চলে গেলাম। দেখো তো ভাইয়া, এই ওয়েবসাইটে যতগুলো পেজ আছে সবগুলো পেজকে আমি এই পেজ থেকে যেতে পারছি না ওই পেজগুলোতে।
তার মানে একটি পেজ থেকে অন্যান্য সকল পেজে যাওয়া যাচ্ছে না। আচ্ছা, আমি যে পেজে ল্যান্ড করেছি এই পেজকে বলা হয় কি পেজ? হোম পেজ। তাহলে আমি কোন পেজে ল্যান্ড করেছি? ডাইনামিক ক্যারিয়ার লিখে সার্চ করার পর আমি যে ওয়েবসাইটটা ওপেন করেছি এই ওয়েবসাইটের যে পেজটা প্রথমে আমার ওপেন হলো সেটাকে বলা হয় হোম পেজ। কি পেজ? আর হোম পেজ থেকে আমি কি সকল পেজে যেতে পারছি না ডাইনামিক ক্যারিয়ারে? তাহলে এটাকে বলতে পারি না হোম পেজ নির্ভর কাঠামো? এটাকে বলা যায় না ভাইয়া? তার মানে এখানে যে পেজগুলো আছে সবগুলো পেজ কোথায় একসাথে যুক্ত করা আছে? হোম পেজে। তাহলে হোম পেজ থেকে যদি সকল পেজে যদি যাওয়া যায় তাহলে এটাকে বলতে পারি আমরা হোম পেজ নির্ভর কাঠামো। আর এই কাঠামোকে বলা হয় ট্রি কাঠামো। কি কাঠামো? ট্রি ট্রি ট্রি। তার মানে হায়ারার্কিক্যাল কাঠামোও বলা হয়, ট্রি কাঠামোও বলা হয়, আবার বলা হয় এটাকে হোম পেজ নির্ভর কাঠামো। তাহলে কি কি নামে রাখতে পারি আমরা এটাকে? হোম পেজ নির্ভর কাঠামো, ট্রি কাঠামো, তারপরে হায়ারার্কিক্যাল কাঠামো। হায়ারার্কিক্যাল কাঠামো। তোমাদের একটু চিত্রটা দিয়ে দিই। হায়ারার্কিক্যাল কাঠামো, হ্যাঁ, তোমাদের চিত্রটা দিয়ে দিই। দেখো ভাইয়া, খেয়াল করে দেখো, আমরা প্রথমে কোন পেজে ল্যান্ড করেছি বলতো ভাইয়া? হোম পেজে ল্যান্ড করেছি না ভাইয়া? হোম পেজের থেকে আমরা অন্যান্য পেজ যাচ্ছি না ভাইয়া? যদি আমরা হোম পেজ থেকে অন্যান্য পেজে যেতে পারি তাহলে তাকে কি বলবো আমরা? ক্যাল কাঠামো। কি ক্যাল হবে? বানান ভুল আছে কিন্তু ওখানে অনেক বানান ভুল আছে, হ্যাঁ। আচ্ছা, তাহলে হোম পেজ নির্ভর কাঠামোকে আমরা কি কাঠামো বলবো? হায়ারার্কিক্যাল কাঠামো। মনে থাকবে তো ভাইয়া? আচ্ছা, আমি তোমাদের জন্য হায়ারার্কিক্যাল কাঠামো। কি ক্যাল কাঠামো? আচ্ছা, আমি তোমাদের একটু দেখাই, তোমরা আমাকে দেখে বলো তো ভাইয়া এটা কোন কাঠামো হবে? দাঁড়াও আমি একটু ইয়ে করে নিই। এখানে ড্র করবো। ভাইয়া খেয়াল করো তো, দেখতে পাচ্ছ কি তোমরা? আমি এটা একটা পেজ, এটা একটা পেজ, এটা একটা পেজ, দেখো তো ভাইয়া এই পেজ থেকে এই পেজগুলোতে যাওয়া যাচ্ছে, হ্যাঁ। বলো তো ভাই এখানে হোম পেজ কোনটা? মাঝেরটা কি পেজ? আর চারপাশে এই হোম পেজ থেকে অন্যান্য পেজে যাওয়া যাচ্ছে, ঠিক না ভাইয়া? তাহলে এটা কি কাঠামো হবে? হায়ারার্কিক্যাল কাঠামো বা কি কাঠামো? বা ট্রি কাঠামো বা হোম পেজ নির্ভর কাঠামো। আচ্ছা, আমি একটু সরাই দেই। এবার আমি আরেকটা আছি, তোমরা একটু দেখো তো ভাইয়া। এইসব চিত্র দিয়ে তোমাকে কিন্তু কনফিউজ করার চেষ্টা করবে যে তুমি চিনতে পারো কিনা। দেখো ভাইয়া শিখাইছে তো একটা, চোখ বন্ধ করে ওই একটাই বলে দিব। বলো তো ভাইয়া এটা কি কাঠামো হবে? এটা কি কাঠামো হবে? এখানে হোম পেজ কোনটা? এটা কি পেজ? এই পেজ থেকে সকল পেজে যাওয়া যাচ্ছে না, তাহলে এটা কি কাঠামো হবে? এক কথায় বলতে পারি যে হোম পেজ থেকে যদি অন্য পেজে যাওয়া যায় তাহলে এটা কি কাঠামো? হায়ারার্কিক্যাল কাঠামো বা ট্রি কাঠামো। তোমাদের বই থেকে কিন্তু এটার সুবিধা অসুবিধা পড়ে নিবা। বলেছি যে এখান থেকে 100% দিবে, কাঠামো থেকে 100% দিবে। কাঠামো মোট 4 প্রকার। কাঠামো কয় প্রকার? 4 প্রকার। লিখে নিতে পারো ভাইয়া, কাঠামো 4 প্রকার। 1 নাম্বার হায়ারার্কিক্যাল কাঠামো বা ট্রি কাঠামো। হায়ারার্কিক্যাল কাঠামো বা ট্রি কাঠামো। হায়ারার্কিক্যাল কাঠামো, ওই যে কয় জফলা আকার, এটাই ভুল করেছে এখানে, কয় জফলা হবে, হ্যাঁ।
হায়ারার্কিক্যাল কাঠামো বা ট্রি কাঠামো। 2 নাম্বারটা হলো লিনিয়ার বা সিকোয়েন্স কাঠামো। লিনিয়ার বা সিকোয়েন্স কাঠামো, এই যে লিনিয়ার বা সিকোয়েন্স কাঠামো। হ্যাঁ, লিনিয়ার বা সিকোয়েন্স কাঠামো, বা বাংলাদেশ তোমাদের ব্র্যাকেটে লিখে রাখতে পারো ধারাবাহিক কাঠামো। দুই নাম্বারটা হলো লিনিয়ার বা সিকোয়েন্স কাঠামো। আচ্ছা, 3 নাম্বারটা লিখে রাখো নেটওয়ার্ক কাঠামো বা ওয়েব লিঙ্কড কাঠামো। নেটওয়ার্ক কাঠামো বা ওয়েব লিঙ্কড কাঠামো। ওয়েব লিঙ্কড কাঠামো। আর 4 নাম্বারটা হলো হাইব্রিড কাঠামো। 4 নাম্বারটা কি কাঠামো? হাইব্রিড কাঠামো। তাহলে আমরা কি কি কাঠামো দেখলাম ভাইয়া? 4টা কাঠামো দেখেছি। প্রথমটা হলো হোম পেজ নির্ভর কাঠামো বা ট্রি কাঠামো। 2 নাম্বারটা কি বলতো ভাইয়া? লিনিয়ার বা সিকোয়েন্স কাঠামো। 4 নাম্বারটা কি বলতো ভাইয়া? নেটওয়ার্ক বা ওয়েব লিঙ্কড কাঠামো। 3 নাম্বারটা নেটওয়ার্ক বা ওয়েব লিঙ্কড কাঠামো। 4 নাম্বারটা কি বলতো ভাই? হাইব্রিড কাঠামো মানে মিক্সড কাঠামো। ওই যে উপরের 3টা কাঠামোকে একসাথে যুক্ত করলে কি কাঠামো হয়ে যায়? হাইব্রিড কাঠামো। আমরা একটু দেখে আসি ভাইয়া। তাহলে আমরা ডাইনামিকের যে ওয়েবসাইটটা দেখলাম, এই ওয়েবসাইটটা প্রথমে একটা কাঠামো আমরা মানে বের করতে পারলাম। এটা একটা ট্রি কাঠামো। এটাকে কি কাঠামো বলতো ভাইয়া? এই কথা বলো না, মনোযোগ এখানে রাখো। তাহলে ডাইনামিক ক্যারিয়ার ওয়েবসাইটটা ট্রি কাঠামো বিদ্যমান আছে এই ওয়েবসাইটে। ঠিক আছে ভাইয়া? একটা ওয়েবসাইটে যদি অনেকগুলো কাঠামো যুক্ত থাকে তাহলে তাকে বলা হয় কি? হাইব্রিড কাঠামো। আমরা এখন পর্যন্ত ওয়েবসাইটে কয়টা কাঠামো দেখলাম? একটা কাঠামো দেখলাম। এইবার দেখো তো ভাইয়া, আমি ব্লগে যাচ্ছি। হ্যাঁ, ব্লগে গেলাম, খেয়াল করে দেখো, ব্লগে গেলাম, যাওয়ার পর আমি একটা পোস্ট ওপেন করছি, যে কোনো একটা পোস্ট ওপেন করলাম। ভাইয়া দেখো তো, এই পোস্টটা ওপেন করার পর আমি নিচের দিকে যাচ্ছি। তারপরে দেখো তো ভাইয়া, এইখানে কয়েকটা পেজ কি লিঙ্ক করা আছে না ভাইয়া? কয়েকটা পেজ কি করা আছে? দেখো তো ভাইয়া, এই পেজ আমি যে পেজ পড়ছি, এই পেজে পড়া অবস্থায় কি আমি আরেকটা পেজে যেতে পারছি না? আমি কি হোম পেজে যাওয়ার দরকার হচ্ছে আর? তাহলে আমি সরাসরি একটা পেজ থেকে আরেকটা পেজে যেতে পারছি না। যদি এক পেজ থেকে সরাসরি আরেক পেজে যেতে পারি, তাহলে এই কাঠামোটাকে বলা হয় ওয়েব লিঙ্কড কাঠামো। কি কাঠামো? কেন বলবো? কারণ একটা পেজের সাথে আরেকটা পেজ কি করা আছে বলতো ভাই? লিঙ্ক করা আছে। কি করা আছে? যদি একটা পেজের সাথে আরেকটা পেজ লিঙ্ক করা অবস্থায় থাকে তাহলে তাকে কি বলা হয়? ওয়েব লিঙ্কড কাঠামো। দেখি আমরা একটু প্র্যাকটিস করে দেখি ভাই। এখন ক্লিক করলাম, দেখো ভাই আমি কিন্তু আরেকটা পেজে চলে আসলাম। খেয়াল করো, টাইটেল দেখলে বুঝতে পারবা আমি আরেকটা পেজে ল্যান্ড করেছি। কি? টাইপ 1। আমি এটা পড়তে লাস্টের দিকে গেলাম। এটা অ্যান্সার পড়তে লাস্টের দিকে গেলাম। এবার দেখো তো ভাইয়া, আমাকে আরো 3টা পেজ আছে না ভাইয়া? আমি ক্লিক করলাম লাস্টের পেজ। দেখো তো ভাইয়া, টাইপ কত আসছে? তার মানে কি আমি কি সরাসরি এক পেজ থেকে আরেক পেজ ভিজিট করতে পারছি? তার মানে এক পেজের সাথে আরেক পেজ কি করা আছে? লিঙ্ক করা থাকলে, যদি এক পেজের সাথে আরেক পেজ কি করা থাকে? লিঙ্ক করা থাকে, তাহলে তাকে কি কাঠামো বলবো বলতো ভাইয়া? ওয়েব লিঙ্কড কাঠামো। কি বলবো আমরা বলতো ভাইয়া? বা নেটওয়ার্ক কাঠামো। থ্যাংক ইউ। পারবো ভাইয়া? আচ্ছা, দেখো আমরা আমাদের ওই ইয়েতে চলে আসি। দেখো তো ভাইয়া, এটা কি কাঠামো ছিল? এটা কি কাঠামো ছিল? ট্রি কাঠামো। দেখো তো, এইখানে যদি অন্যান্য পেজগুলোকে ভিজিট করতে হয় তাহলে সম্পূর্ণ হোম পেজ থেকে যেতে হবে না। এইবার আমরা একটা কাজ করব, পেজের সাথে পেজ কি করে দিব? লিঙ্ক করে দিব। আসো লিঙ্ক করি। দেখো তো ভাইয়া, এই পেজের সাথে এই পেজ লিঙ্ক হয়ে গেছে। আমি চাচ্ছি এই পেজের সাথে এই পেজ লিঙ্ক হোক। হয়ে গেছে ভাইয়া? এই পেজের সাথে এই পেজ লিঙ্ক হোক, এটার সাথে এটা লিঙ্ক হোক। খেয়াল করো তো ভাইয়া, এবার তুমি হোম পেজ থেকে সব পেজে যেতে পারবা না, আবার এই পেজ থেকে এই পেজে আসতে পারবা না, এই পেজ থেকে এই পেজে আসতে পারবা না।
তার মানে দেখা যাচ্ছে হোম পেজ থেকেও সব পেজে যাওয়া যাচ্ছে, আবার প্রত্যেকটা পেজ থেকে আবার প্রত্যেকটা পেজে যাওয়া যাচ্ছে। তাহলে বলো তো ভাই এবার এই কাঠামোটাকে কি কাঠামো বলবো? ওয়েব লিঙ্কন কাঠামো। তার মানে আগে ছিল এটা ট্রি কাঠামো, কিন্তু অতিরিক্ত সংযোগ দেওয়ার ফলে এটা ওয়েব লিঙ্কন। ক্লিয়ার বিষয়টা ভাইয়া? আচ্ছা, তাহলে খেয়াল করে দেখো ওয়েব লিঙ্কন কাঠামোটা কি, তাহলে একটা পেজের সাথে আরেকটা পেজ লিঙ্ক করা অবস্থায় থাকলে তাকে কি কাঠামো বলবো? ওয়েব লিঙ্কন। কয়েকটা চিত্র তোমাদের জন্য আঁকাই। ভাইয়া খেয়াল করে দেখো তো এটা কি কাঠামো হবে? ওয়েব লিঙ্কন কাঠামো। এইরকম থাকলে এটাও কি বলতো ভাইয়া? ওয়েব লিঙ্কন কাঠামো। মনে রাখতে হবে তীর চিহ্ন থাকা যাবে না। কি থাকা যাবে না? তীর চিহ্ন থাকা যাবে না। তীর চিহ্ন থাকলে কিন্তু আরেকটা কাঠামো হয়ে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে ওয়েব লিঙ্কন কাঠামো পারবো? বই থেকে পড়ে নিবা ভাইয়া, বৈশিষ্ট্যগুলো পড়ে নিবা। এবার আমরা আসবো পরেরটাতে। তারপরে কাঠামো কি ছিল বলতো ভাইয়া? সিকোয়েন্স কাঠামো। আরেকটি কি ছিল? সিকোয়েন্স কাঠামো। এই ওয়েবসাইটে সিকোয়েন্স কাঠামোটা সম্ভবত নাই, এই ওয়েবসাইটে নাই। তারপর আমি তোমাকে দেখাচ্ছি, আমার আরেকটা ওয়েবসাইট আছে, আমি ওটা থেকে দেখাচ্ছি। হ্যাঁ, আমার আরেকটা ওয়েবসাইটে, এটা হলো ডাইনামিকের ওল্ড ওয়েবসাইট। এটা ব্লগ স্পট দিয়ে করা ছিল। কখনো দেখেছো এই ওয়েবসাইট ডাইনামিকের? এটা ওল্ড, আগেকার ওল্ড ভার্সন। এখানে অনেকে ইয়ে ছিল। তোমরা এখন যেটা দেখছো না সেটা হলো নিউ। দেখো তো এইটার ভিজিটর ছিল, এই দেখো। আচ্ছা, যাই হোক ভাইয়া খেয়াল করো, আমি একটাতে ওপেন করি, যে কোনো একটা পোস্ট ওপেন করি। এই যে আইসিটি সম্পর্কে ওপেন করলাম। খেয়াল করো ভাইয়া, মনোযোগ দাও। এইখানে দেখছো পেজিনেশন আসছে না ভাইয়া? পেজিনেশন মানে কি? আমি কয় নাম্বার পেজে আছি? 1 নাম্বার পেজের পর যাবো কয় নাম্বার পেজে? 2 এর পর যাবো কত? বলো তো ভাইয়া। সিকুয়েন্স মেনটেন মানে ধারাবাহিকতা মেনটেন করে কি আমি চেঞ্জ করছি না? যদি পেজগুলোকে ধারাবাহিকতা মেনটেন করে বা ধারাবাহিকতা মেনে পরিবর্তন করা যায়, তাহলে তাকে কি বলবো আমরা? সিকোয়েন্স কাঠামো। আমি একটা ওপেন করে দেখছি তোমাদের সিকোয়েন্স কাঠামো প্র্যাকটিক্যালি দেখাই দেই। দেখো তো ভাইয়া, আমি একটা টাইপ করছি, খেয়াল করো। আমাদের টাইপটা কি বলতো ভাইয়া? ভেরিয়েবল এন্ড ডেটা টাইপ। নিচের দিকে আসি, এখানে এই স্টেবল সম্পর্কে মানে সরি সি প্রোগ্রাম সম্পর্কে এখানে ব্যাখ্যা দেওয়া আছে। নিচের দিকে আসলাম ভাইয়া, একটা পোস্ট পড়া শেষ না? আমি চাচ্ছি আরেকটা পোস্টে যাবো। এই দেখো পরের পোস্টে কি আছে, সেটা নেক্সট আছে না ভাইয়া? দেখো তো নেক্সট আছে। আবার কি লেখা আছে পরের টাইটেল কি হবে বলো তো ভাইয়া? 1 ঘন্টায়। আমরা 1 ঘন্টায় শিখবো। বাস্তবে কি বলো তো? আমি দিয়ে রাখছি টাইটেল, দেওয়া গেলেই তো নাকি? বলে না যে 1 ঘন্টায় ইংরেজি শিখুন। এরকম। আচ্ছা, দেখো ভাইয়া এখানে আসছি। আবার দেখো খেয়াল করো কয়বার পেজ চেঞ্জ করছি ভাইয়া? একবার চেঞ্জ করছি। আমি আরো চেঞ্জ করবো, তারপরে দেখছি। আবার চেঞ্জ করলাম। ভাইয়া বলো তো আমি এবার কয় নাম্বার পেজে আছি? আমি এবার চাচ্ছি, খেয়াল করো ভাইয়া, আমি কয় নাম্বার পেজ চেঞ্জ করছি? 3টা। আমি চাচ্ছি প্রথম পেজে যেতে। পারবো? সরাসরি প্রথম পেজে যেতে পারবো? দেখো তো ভাইয়া, তাহলে আমাকে আগে কোন পেজে যেতে হবে? 2 নাম্বারে যেতে হবে। তারপরে কয় নাম্বারে যাব? তার মানে আমি কি ডাইরেক্ট সরাসরি 1 নাম্বারে যেতে পারবো? পারবো না। তার মানে আমি চেঞ্জ করছি, 1 এর পর 2 আসছে, 2 এর পর 3, 3 এর পর 4, এভাবে চেঞ্জ করতে করতে। হ্যাঁ, তার মানে অবশ্যই এই পেজগুলো কিভাবে ধারাবাহিকতা মেনটেন করে পরিবর্তন করতে হচ্ছে না? তাহলে এই কাঠামোকে কি কাঠামো বলবো বলো তো ভাইয়া? সিকোয়েন্স বা লিনিয়ার কাঠামো। দেখো ভাইয়া আমি এখানে আসি। হ্যাঁ, দেখো তো ভাইয়া, পেজ 1 এর পর আমি কোথায় যাব? পেজ 2। পেজ 2 এর পর 3, 4, 4 এর পর 5।
5 থেকে সরাসরি এক পেজে যেতে পারবো? তারপরে আগে 4 যেতে হবে, তারপরে 3-এ, তারপরে 2-এ, তারপরে 1-এ। তার মানে প্রত্যেকটা পেজ একটা একটা করে পরিবর্তন করতে পারছি। যদি এই কাঠামোটা থাকে তাহলে এই কাঠামোকে কি কাঠামো বলবো? সিকোয়েন্স বা লিনিয়ার কাঠামো। আচ্ছা, আমি তোমাদের একটু এটার চিত্র দেখাই দেই যে এটা কি কি চিত্র আসে। দেখো ভাইয়া, একটা কম্পিউটার, দেখে কি মনে হচ্ছে? কি কাঠামো হতে পারে বলো তো ভাইয়া, এটা কি কাঠামো? কি কাঠামো? এটা সিকোয়েন্স কাঠামো হবে? ওয়েব লিঙ্কড কাঠামো হয়ে গেছে মানে, ঠিক না? কিন্তু দেখো খেয়াল করো, আমি এবার কি করলাম, এবার বলো তো কয় দিকে যাচ্ছে? তারপরে পেজ যদি 1 হয়, 1-এর পর কোথায় যাবো? 2-এ, 2-এর পর 3, 4। বলো তো ভাইয়া 4 থেকে ডাইরেক্ট 2-তে যেতে পারবো? আগে ব্যাক করতে হবে কোথায়? 3-তে, 3-তে 2, 2 থেকে 1। বুঝতে পারছি বিষয়টা ভাইয়া? আচ্ছা, তার মানে এখানে দুইটা অ্যারো চিহ্ন থাকে, খেয়াল করে দেখবা দুইটা অ্যারো চিহ্ন থাকবে এইভাবে, যাওয়া এবং আসা। আচ্ছা, যদি এমনটা থাকে, এই এত গল্প কোথা থেকে আসছে এই দুইটার? হ্যাঁ, খালি গল্প, সারাদিন গল্প নাকি? হ্যাঁ, হ্যাঁ। বলো তো ভাই, এটা কি কাঠামো হবে? এবার এখানে দিলাম, এটাও কি হবে? তাও সিকোয়েন্স কাঠামো। মনে থাকবে তো ভাইয়া? আচ্ছা, এবার খেয়াল করো ভাইয়া, সিকোয়েন্স কাঠামো দেখে চিনতে পারবা। ব্যাখ্যা বাসায় ওই যে তোমাদের মাহবুবুর রহমানের বইয়ে সুন্দর করে দেওয়া আছে, এটা ব্যাখ্যা ওখান থেকে পড়বা। এবার আমরা একটু আসি যে এই কাঠামো যদি একটা ওয়েবসাইটে একাধিক কাঠামো যুক্ত থাকে তাহলে আমরা তাকে বলবো হাইব্রিড কাঠামো। কি কাঠামো? বলো তো ভাই, ডাইনামিক ওয়েবসাইটে তুমি কি কি কাঠামো দেখতে পেলা? প্রথমে হোম পেজ নির্ভর কাঠামো দেখেছ, তারপরে ওয়েব লিঙ্কড কাঠামো দেখেছ, তারপর কি দেখেছো বলো তো ভাইয়া? যে ওয়েবসাইটে একই সাথে 3টা কাঠামো বিদ্যমান আছে তাকে কি কাঠামো বলবো? হাইব্রিড কাঠামো। হাইব্রিড কাঠামো মনে থাকবে তো ভাইয়া? তাহলে ডাইনামিক, হ্যাঁ হাইব্রিড। আবার টপোলজির অ্যান্সার করে আসো না যেন, এর আগে কিন্তু এই কাজই করেছে, মানে এরকম চিত্রগুলো দেওয়া আছে, দেখে তো খুব খুশি। এক অধ্যায় থেকে 2টা প্রশ্ন দিয়েছে ভাইয়া। টপোলজি দেখে আবার টপোলজি মনে করো না, টি টপোলজি আবার দিয়ে আসো না, কি কাঠামো আছে আবার কি আছে, টপোলজি আছে। আচ্ছা, তাহলে এভাবে খেয়াল করো, ডাইনামিক এর ওয়েবসাইটটাকে আমরা কোন কাঠামোর আন্ডারে বলতে পারি? হাইব্রিড কাঠামো। কেন? কারণ হলো এখানে কয় ধরনের কাঠামো আছে? 3 ধরনের কাঠামো আছে, তাই এটাকে বলবো আমরা কি? হাইব্রিড কাঠামো। ক্লিয়ার ভাইয়া? সমস্যা আছে কি? ঠিক আছে ভাইয়া। এইবার আমরা আসি, এই কাঠামো সম্পর্কে তো ধারণা পেলাম। এবার আমরা একটা ওয়েবসাইট তৈরি করব। খেয়াল করে দেখো, আমরা ফাইল তৈরি করেছিলাম না? এই টাইপ করা হয়েছে একটু শুরু করি ভাইয়া, আজকে একটু লেট হলে সমস্যা হবে। আবার অবশ্য পরের ক্লাসটা 1 ঘন্টা পরে পিছিয়ে দেওয়া আছে। তোমাদের ফোল্ডারে ওপেন করলাম, প্রথমে যে ফোল্ডার তৈরি, ফাইল তৈরি করেছি না ভাইয়া, এই ফাইলকে তাহলে লেখালেখি করার জন্য কয়টা জায়গায় ওপেন করব? 2টা জায়গায়। কয়টা জায়গায় ওপেন করব? একটাতে আমরা লেখালেখি করব, আরেকটাতে আউটপুট দেখব। আচ্ছা, এটাকে ওপেন করব কত কত জায়গায়? প্রথমে আমরা ওপেন করব লেখালেখি করার জন্য ভিজুয়াল স্টুডিও কোড। কোথায় ওপেন করব? তারপরে ওপেন করব এটাকে দেখার জন্য গুগল ক্রোম। দেখবো গুগল ক্রোম দিয়ে। আর লেখালেখি করব কি দিয়ে বলো তো ভাইয়া? ভিজুয়াল স্টুডিও কোড। ওকে, এইবার এখানে তো লেখালেখি শুরু করব, তার আগে আমাকে ফন্ট সম্পর্কে ধারণা থাকতে হবে। কি সম্পর্কে? ফন্ট। ফন্ট সম্পর্কে ধারণা থাকতে হবে। আমি একটু ফন্ট নিয়ে আসি। ফন্ট মানে লেখালেখি ধরব। আচ্ছা, আমরা লেখার দরকার নাই, আমরা নিয়ে এখান থেকে দেখি, ওয়েবসাইট থেকে দেখি, ব্লগ থেকে দেখি।
ভাইয়া একটা পোস্ট ওপেন করি, পোস্টটাকে আমরা ইংলিশ কথা বলো না, কথা বলো না, 1 মিনিট। হ্যাঁ হয়েছে ভাইয়া, খেয়াল করো তো ভাইয়া, সবাই একটু খেয়াল করো, দেখা যাচ্ছে কি হলো? খেয়াল করো তো ভাইয়া, এখানে এইখান থেকে এই পর্যন্ত লেখা দেখে তুমি কি মনে করছো? এটা এটা কি একটা হেডিং না? এটা কি একটা কি হেডিং? এই লেখাটা কি আকার আছে দেখে বলতে পারো ভাইয়া? লেখাটা একটু বাঁকা অক্ষর আছে না ভাইয়া? তাহলে তুমি প্রথম লেখাটা দেখে কি বললা? হেডিং। কি লেখা আছে সেটা দেখার দরকার নাই, তুমি দেখে তোমার চোখে পড়লো আর তুমি সাথে সাথে বলে দিলা এটা একটা কি হেডিং, মানে এই লেখার ধরন দেখে তুমি বললে না ভাইয়া? আচ্ছা, এরপর তুমি এই যে লেখাটা দেখে তুমি কি মনে করলা? এটা বাঁকা আছে, কি আছে? বাঁকা। মনে রাখবা, হেডিং লেখার জন্য আমরা একটা ট্যাগ ব্যবহার করব, আবার বাঁকা করার জন্য আমরা কি করব? একটা ট্যাগ ব্যবহার করব। তাহলে এরপরে জাস্ট আগে তোমরা ফন্টগুলো দেখে নাও, এরপর দেখো তো ভাই এগুলো কি স্বাভাবিক লেখা না ভাইয়া? এগুলো কি লেখা? স্বাভাবিক লেখা। তারপর দেখো এই লেখার পর এইখান থেকে আবার কি ভেঙে পরের লাইনে চলে আসছে না ভাইয়া? আবার এখান থেকে ভেঙে পরের লাইনে আসছে না? পারতো না একই লাইনে করতে, কিন্তু ভেঙে আসছে, মানে প্যারা প্যারা করে আসছে। এরপরে দেখো তো ভাইয়া, এটা কি বোল্ড করা আছে না? লেখাটা কি করা আছে বলো তো ভাইয়া? বোল্ড মানে মোটা করা আছে। দেখো এই লেখা থেকে একটা মোটা না? আচ্ছা, তারপর এখানে কি করা আছে? লিস্ট আকারে করা আছে, এটা পরে আমরা দেখবো লিস্ট করা। বলো তো ভাইয়া এইটা আবার কি আছে বলো তো ভাইয়া? হেডিং আকারে আসছে। আমরা হেডিং না, এটাকে হেডিং বলা যাবে না, হেডিং থাকলে হেডিং আকারে থাকতো। এটাকে কি করতে বলতে পারি আমরা? বড় আছে, লেখাটা কি আছে? আর কি আছে? মোটা আছে। বড় আছে আর কি আছে বলো তো ভাইয়া? মোটা আছে। জাস্ট লেখার ধরন, আমি পরে বলছি এগুলা কি আছে। হ্যাঁ, এরপরে এখানে দেখো তো শুধু লেখাটা কি আছে? একই সাইজের আছে, কিন্তু আছে কি মোটা। লেখা কি আছে? আর বাকিগুলো সবগুলো কি স্বাভাবিক লেখা। তাহলে লেখার ধরনগুলো কি বুঝতে পারছো ভাইয়া? আচ্ছা, এখন আমরা এই লেখাটাকে লেখার জন্য HTML এ যখন এই লেখাটা লিখবো তখন আমরা ট্যাগ আকারে লিখবো। কি লিখবো বলো তো ভাইয়া? ট্যাগ। মানে তুমি কখন কোন লেখাটা লিখতে চাচ্ছ সেটা লেখার অনুমতি যে দেয় তাকে কি বলা হয়? ট্যাগ। ট্যাগ। তাহলে HTML লেখার জন্য যে সিনট্যাক্স গুলো আমরা ব্যবহার করে থাকি সেটাকে কি বলা হয়? ট্যাগ। মানে এক কথায় বলতে পারি HTML লেখার জন্য যে ফরম্যাটটা আমরা ব্যবহার করি সেই ফরম্যাটটাকেই কি বলবো? ট্যাগ। মনে থাকবে তো? আচ্ছা, লিখে নিতে হবে ট্যাগ কাকে বলে। লিখে নাও, লিখে নাও। আমি পুশ করে নিই ভিডিওটাকে। হ্যাঁ ভাইয়া, দেখো তো এই ওয়েবসাইটের কালো অংশটাকে আমরা কি বলে থাকি বলো তো? রেখে দিচ্ছি। এই কালো অংশটাকে কি বলে থাকি? হেড।
হেডের ভেতরে কি থাকে বলো তো ভাইয়া? এই অংশ উপরে দেখতে পাচ্ছ যেখানে আমার ফাইল নেম দেখাচ্ছে, এই অংশটাকে কি বলে থাকি বলো তো ভাইয়া? না, এই অংশে কি দেখায়? হেডের মধ্যে কি থাকে? মানে টাইটেল, শিরোনাম বা টাইটেল। আর কি থাকে বলো তো ভাইয়া? লিঙ্ক থাকে। খেয়াল করে দেখো, কালো অংশটাকে তোমরা বললা কি হেড, কালো অংশটাকে কি বললা? হেডের মধ্যে এই কালো অংশের যেটা থাকে সেটাকে কি বলবো আমরা? আর এই বক্সের মধ্যে যেটা লিঙ্ক, তাহলে টাইটেল আর কি থাকে? আর সাদা অংশ পুরোটাকে কি বলবো আমরা? বডি। তাহলে বলো তো ভাই এই পুরো ডিসপ্লেটাকে কি বলবো আমরা? এইচটিএমএল। পুরো ডিসপ্লেটাকে কি বলবো আমরা? তাহলে এইচটিএমএল কে কয় ভাগে ভাগ করবো? একটা হেড, হেডের মধ্যে কি থাকে? টাইটেল আর লিঙ্ক, টাইটেল আর সব কিছু কার মধ্যে থাকে? বডির ভেতরে থাকে। আচ্ছা, কিছুক্ষণ আগে আমরা বললাম ট্যাগ কি। ট্যাগ কি বলো তো ভাইয়া? এইচটিএমএল লেখার ফরম্যাটটাকে কি বলো? ফরম্যাট বা সিনট্যাক্সটাকে কি বলবো আমরা? ট্যাগ। আচ্ছা ভাইয়া, তুমি চাচ্ছ এইচটিএমএল লিখতে, তাহলে একটা ট্যাগ লাগবে। এইচটিএমএল লেখার জন্য একটা কি লাগবে? ট্যাগ। তাহলে এই ট্যাগটা কিভাবে বানাবো? ট্যাগ লেখার নিয়ম হলো লেস দেন এবং গ্রেটার দেন লিখতে হবে। এর মাঝে তুমি কোন কাজটা করতে চাচ্ছ, তুমি কোনটা নিয়ে কাজ করতে যাচ্ছ তা ওখানে বলে দিতে হবে। না বলে দিলে সে ওইভাবে দেখাবে না। আমি চাচ্ছি এইচটিএমএল লিখতে, আমি চাচ্ছি কি বলতো ভাইয়া? তাহলে এই যে লেস দেন এবং গ্রেটার দেন এর মধ্যে এইচটিএমএল লিখে দিলাম, মানে এটা ট্যাগে রূপান্তর হলো। কিসের রূপান্তর হয়ে গেছে? ট্যাগে রূপান্তর হয়েছে। কি ট্যাগ? এইচটিএমএল ট্যাগ। কি ট্যাগ? আর এইচটিএমএল এর যে ট্যাগটা তৈরি হয়েছে সেটাকে বলা হয় ওপেনিং ট্যাগ। কি ট্যাগ? আচ্ছা, এটার আবার ক্লোজিং ট্যাগ আছে। ক্লোজিং ট্যাগ মানে কি দেখো তো ভাইয়া, খেয়াল করো। এইচটিএমএল এই ট্যাগটা খেয়াল করো ভাইয়া, এই ট্যাগ দুইটা কি এক না? শুধু তফাৎ হবে কি জানো? ক্লোজিং এর জন্য একটা অতিরিক্ত স্ল্যাশ দিয়ে দেবো। কি দিয়ে দেবো? তাহলে এবার বলো তো ভাইয়া, প্রথমটাকে কি ট্যাগ বলবো? ওপেনিং ট্যাগ। আর দ্বিতীয়টাকে কি বলবো আমরা? ক্লোজিং ট্যাগ। মনে থাকবে তো? প্রথমটা কি ট্যাগ? ওপেনিং। আর দ্বিতীয়টা ক্লোজিং। যেমনটা মনে রাখবা ভাইয়া, এই ফার্স্ট ব্র্যাকেটের এটা প্রথমটাকে কি বলবো বলো তো ভাইয়া? ওপেনিং। আর পরেরটাকে কি বলবো আমরা? ক্লোজিং না? আচ্ছা, এইভাবে ট্যাগের ক্ষেত্রেও কিন্তু সেম কাজ। এটাকে কি বলবো আমরা? ওপেনিং ট্যাগ। আর এটাকে ক্লোজিং। এর মধ্যে খেয়াল করো ভাইয়া, আমি কোন ট্যাগ নিয়েছি? এইচটিএমএল ট্যাগ। কোন ট্যাগ নিয়েছি? এইচটিএমএল ট্যাগ। এইচটিএমএল এর ওপেনিং এবং ক্লোজিং দুইটাই হয়েছে। তার মানে আমি একটা পেজ নিয়ে নিয়েছি। কি নিয়েছি বলো তো ভাইয়া? মানে এই পুরো ডিসপ্লেটাকে আমি ধরে ফেলেছি। তাহলে পুরো ডিসপ্লেকে ধরার জন্য আমরা কোন ট্যাগ ব্যবহার করব? পুরো ডিসপ্লেকে আমি ধরা শেষ। এবার বলো তো ভাই, এই পুরো ডিসপ্লেকে কয় ভাগে ভাগ করব? কয় ভাগে? প্রথমটা কি? হেড। এই আগে বডি হবে না, আগে কি? হেড, তারপর কি? বডি। আচ্ছা, শুরু করছি ভাইয়া। তাহলে এবার কি করবো আমরা? হেড নিব। HEAD, হেড। দেখো তো ভাইয়া, হেড ওপেন করলাম, আবার হেড কি করলাম? ক্লোজ করলাম। এই হেডের ভেতরে কি থাকে এবার বলো তো ভাইয়া? আচ্ছা, আরেকটা বিষয় বলি। হেড লেখার জন্য কোন ট্যাগ নিয়েছি? হেড ট্যাগ। হেড লেখার জন্য কোন ট্যাগ নিয়েছি? হেড ট্যাগ। হেড ট্যাগ কিভাবে লিখলাম বলো তো ভাইয়া? হেড লিখলাম, আর হেডটা কি? লেস দেন এবং গ্রেটার দেনের মাঝখানে বসালাম। তার মানে এটা ট্যাগ হয়ে গেল। আর এই ট্যাগকে বলবো ওপেনিং ট্যাগ। কার ওপেনিং ট্যাগ? হেডের ওপেনিং ট্যাগ। ডিস্ট লেগেছে না? আচ্ছা, দাঁড়াও দেখছি। দেখা যাচ্ছে? দেখো তো ভাইয়া, দেখা যাচ্ছে? ওকে। তাহলে হেড ট্যাগের ওপেনিং করলাম, এবার একটা স্ল্যাশ দ্বারা এটাকে কি করলাম বলো তো ভাইয়া? ক্লোজও করলাম। এবার তোমরা আমাকে বলো, হেডের মধ্যে কে থাকে? টাইটেল। বলো তো ভাই, টাইটেল লেখার জন্য এখন আমরা কোন ট্যাগ ব্যবহার করবো? টাইটেল লেখার জন্য। পুরো পুরো গন্ধ বেরোচ্ছে? ওখান থেকে বেশি বেরোচ্ছে? বাইরে থেকে মনে হয় না? আচ্ছা, যাই হোক ভাই, খেয়াল করো তো ভাই, টাইটেল লেখার জন্য কোন ট্যাগ ব্যবহার করবো? আমরা মনোযোগ দাও, আমরা যখন এইচটিএমএল লিখলাম তখন কোন ট্যাগ নিয়েছি? এইচটিএমএল ট্যাগ। যখন হেড লিখছি তখন কোন ট্যাগ নিয়েছি? হেড ট্যাগ। তাহলে এবার বলো তো ভাই, আমি টাইটেল লিখবো, তাহলে কোন ট্যাগ নিব? টাইটেল ট্যাগ নিব। মুখস্থ করতে হবে ট্যাগ না? তাহলে টাইটেল ট্যাগ কিভাবে বানাবো? টাইটেল ট্যাগটা লেস দেন, মানে আমরা কি
টাইটেল লেস দেন এবং গ্রেটার দেনের মধ্যে কি আছে বলো তো ভাইয়া? টাইটেল। তার মানে এই টাইটেল ওপেনিং ট্যাগ, এটা কি ট্যাগ? আচ্ছা ভাইয়া, এই ওপেনিং এবং ক্লোজিং এর মধ্যে যা লিখবো তা কোথায় দেখাবে? এই টাইটেলে দেখাবে। দেখি, চেষ্টা করে দেখি আসলে দেখায় কিনা। চলো আমি ডাইনামিক ক্যারিয়ার লিখছি, DYN। দেখো তো ভাইয়া, তোমরা কি আশা করছো? দেখো তো তোমাদের প্রত্যাশাটা কি? এই ডাইনামিক ক্যারিয়ার লেখাটা কোথায় দেখা? টাইটেলে। কারণ আমি কোন ট্যাগের মধ্যে লিখেছি? টাইটেল ট্যাগের মধ্যে লেখা অর্থ হলো সেটা দেখাবে কোথায় দেখাবে? টাইটেলে দেখাবে। আমরা এটাকে সেভ করে নেব। সেভ না করলে কিন্তু দেখাবে না। হ্যাঁ, Ctrl+S চাপলে সেভ হয়ে যায়। এইখানে আসার পর রিলোড দেব। দেখো তো ভাইয়া কি লেখা চলে আসছে? ডাইনামিক ক্যারিয়ার। তার মানে আমরা টাইটেলের মাঝে ওপেনিং এবং ক্লোজিং এর মাঝে যা লিখবো তাই ওখানে কি করবে? দেখাবে। টাইটেলে কি করবে? দেখাবে। হ্যাঁ, এটা কি টাইটেল কার মধ্যে আছে? দেখো তো ভাইয়া কোন ট্যাগের মধ্যে আছে? দেখো তো, খেয়াল করো। হেড ট্যাগ ওপেন হয়েছে, ক্লোজ হয়েছে কার পর? টাইটেল ট্যাগের পর না? দেখো তো ভাই, হেডের মধ্যে কে আছে? এবার টাইটেল আছে। হেডের মধ্যে কে আছে? তাহলে দেখাবে কোথায়? হেডের মধ্যে। হেডের মধ্যে আবার কোথায় দেখাবে? টাইটেল যেখানে আছে সেখানে দেখাবে। মানে যেখানে টাইটেল বার আছে সেখানে দেখাবে। হ্যাঁ দেখো, টাইটেলের ওপেন এবং ক্লোজিং এর মধ্যে আমি যদি চেঞ্জ করে দিই লেখা, তাহলে কি করে দেখায় দেখি? এম দিয়ে আমার নামটা দিচ্ছি। হ্যাঁ, ছোট্ট নামটাই দিয়ে দিই। ভাই দেখো তো চলে আসছে নামটা। আসছে? পারা যাচ্ছে? পারা যাবে ভাইয়া? ওকে। তাহলে টাইটেলের মধ্যে আমরা যা লিখবো তা কোথায় দেখাবে? টাইটেল বারে। তবে তোমাদের একটা জিনিস এখন অ্যালার্ট করে দিই, তোমাদের বইয়ে গাইডে দেখবে যে টাইটেল নাই। এখন তোমরা বলবা যে ভাইয়া আমার বইয়েও নাই, গাইডেও নাই টাইটেল, তাহলে আমরা কেন টাইটেল দিব? ভাই কোনো ওয়েবসাইট দেখেছো যে ওয়েবসাইটে টাইটেল নাই? টাইটেল বাদে কোনো ওয়েবসাইট দেখেছো? তাহলে টাইটেল বাদে কোনো ওয়েবসাইট হয়? যদি হয় না, যদি না হয়, তাহলে তুমি কিভাবে তোমার অ্যান্সারে টাইটেলকে বাদ দিবা? দেওয়া যাবে? তোমাদের কলেজে স্যার টিক মারবে, কিন্তু বোর্ডে কি টিক মারবে? দিবে, মার্কস দিবে। এই জন্য সচেতন থাকবে, টাইটেল দিবা। এখন প্রশ্ন হলো, তুমি টাইটেল বুঝতে পারছো না, তুমি উদ্দীপক দেখে টাইটেল বুঝতে পারছো না, তখন কি দিবা? তখন এখানে দিবা ডকুমেন্ট ফাইল। কি দিবা? ডকুমেন্ট ফাইল মানে DOC। DOC মানে কি তাহলে বলো তো ভাইয়া? ডকুমেন্ট ফাইল। আচ্ছা, বা ফুল ফর্ম দিয়ে দিতে পারো ডকুমেন্ট ফাইল। যখন তুমি টাইটেলটাকে বুঝতে পারছো না আসলে টাইটেলটা কি, কিন্তু তোমাকে এখন দেওয়া আছে এক্স কলেজ, উদ্দীপকটা কোন সম্পর্কিত? এক্স কলেজ সম্পর্কিত না? তখন বলো তো ভাই টাইটেলের মধ্যে কি লিখবা? এক্স কলেজ। যখন উদ্দীপক দেওয়া থাকবে এক্স কলেজ, বা তোমাদের মহিলা কলেজ দেওয়া আছে, রানী ভবানী মহিলা কলেজ দেওয়া আছে, এবার বলো তো ভাই কোনটা দিবা টাইটেলের মধ্যে? রানী ভবানী মহিলা কলেজ। মনে থাকবে তো ভাইয়া? আচ্ছা, তোমাদের ওয়েবসাইটে যাবা, যাওয়ার পর দেখবে তোমাদের ওয়েবসাইটেও এরকম টাইটেল দেওয়া আছে। বুঝতে পারছো ভাইয়া? এরপর হেড যখন শেষ হবে, তারপর কে শুরু হবে বলো তো ভাইয়া? এই হেডের পর কে শুরু হয়? টাইটেল লিঙ্কটা আমরা পরে শেখাবো। হ্যাঁ, এরপর কে কে শুরু হয়? বডি। তাহলে হেড যেখানে শেষ, তারপরে শুরু হবে কি? বডি। আর যা কিছু লেখালেখি করবো তা কার মধ্যে করবো বলো তো ভাইয়া? বডি। মনে রাখবা ভাইয়া, এতটুকু কাজ তোমাকে প্রত্যেকটা অ্যান্সার করার সময় করতে হবে। এতটুকু কাজ সব সময় করতে হবে। পারা যাবে ভাইয়া? আজকে এই পর্যন্ত থাকবে। আর 1 মিনিট দাঁড়াও, স্টপ।